সবাইকে আজকের লাইভ ক্লাসে শুভেচ্ছা। সবাই ক্লাসে প্রবেশ করেন। সবাই আমাদের ক্লাসে প্রবেশ করেন। আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস করা হবে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই চমৎকার, খুবই সহজ স্বাভাবিক। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের লিংক দেওয়া হয়েছে, সবাই সেখান থেকে ক্লাসে প্রবেশ করেন। আমাদের হাতে সময় খুবই কম, দ্রুত ক্লাস করতে হবে। সবাই ক্লাসে প্রবেশ করেন। যারা যারা ক্লাসে প্রবেশ করবেন সবাই একটু হাজিরা দেন। ধ্রুবরাজ দাদা চলে আসছে। রিপা আক্তার, তোমাকে অনেক ধন্যবাদ লিংক শেয়ার করার জন্য। সবাই আস্তে আস্তে ক্লাসে আসুক। আমরা গতকালের পড়াটা একটু রিভিশন দেই। রিভিশন দিলে আমাদের ভালো মনে পড়ে যায়। আমরা একটা চোরাই মাল পড়ছিলাম, আর একটা হচ্ছে প্রতারণা সম্পর্কিত পড়েছিলাম। চোরাই মালটা কি এটা আপনার একটু ভালো করে বুঝতে হবে। শুধুমাত্র চুরি করে আনা মালকেই কিন্তু চোরাই মাল বলা হবে না। চুরি ছাড়াও আরো 4 ধরনের, অর্থাৎ চুরি সহ মোট 5 ধরনের মালামালকে আমরা চোরাই মাল বলবো। সেটা চুরি করে আনা হইলে, বলপূর্বক গ্রহণ করে আনা হইলে, দস্যুতা করে আনা হইলে, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করে আনা হইলে এবং অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে আনা হইলে, এই 5 ভাবে আনা হইলে, অর্থাৎ অসম্মতিতে, অর্থাৎ এই 5 রকমের মালামালকে আমরা চোরাই মাল বলতে হবে। এমসিকিউ দিল যে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের ফলে যে সম্পত্তি, অর্থাৎ কেউ দখলে নিয়ে রাখলো, তারপর মামলার তদন্তকালে তার নিকট থেকে সেটা উদ্ধার করা হলো, এক্ষেত্রে উক্ত মালটার নাম কি হবে অথবা এইটা কি নামে অভিহিত হবে? অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ফলে যে মালামালটা দখলে রেখেছিল সেটা যখন উদ্ধার হবে সেটাও কিন্তু চোরাই মাল বলে গণ্য হবে। এই 5টা মাধ্যমে, এই 5টা জিনিস আমাদের মনে রাখতে হবে। তাহলে চোরাই মালের সংজ্ঞা 410। চোরাই মাল যার কাছে পাওয়া যাবে, সে যদি জেনে শুনে রাখে তাহলে অবশ্যই তার শাস্তি 411। আর ডাকাতিটা একটু বড়, তাই ডাকাতি চুরির পরে যাবে 412। ডাকাতির মাল জেনে শুনে রাখলে তার 412। তাহলে 413টা কি হবে? এবার এই চোরাই মাল বা ডাকাতির মাল, যে কোনো মালামাল,
একটা লোক আছে যে অভ্যাসগতভাবে সবাই চুরি করে এনে তার কাছে বিক্রি করে দেয়, সে কিনে রাখে, আবার সে আবার অন্য জায়গায় বিক্রি করে দেয়। এই যে কেনা বেচা যিনি করবেন তার 413। আর একটা চোরাই মাল চুরি করে আনা হয়েছে, সেটা তো আর প্রকাশ্যে রাখা যাবে না, সেটা গোপন করে রাখতে হবে। এই গোপনে যে যে সহায়তা করবে তাদের শাস্তি 414। যারা পরে আসছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ। 410 ধারায় চোরাই মাল কাকে বলে বলা হয়েছে, শুধুমাত্র চুরি করে আনা মালকেই চোরাই মাল বলা হবে না। 5 ধরনের মালামালকে চোরাই মাল বলা হবে। এই 5 ধরনের, এইটা কিন্তু আপনাদের মুখস্থ রাখতে হবে। চুরি করে আনা হইলে, বলপূর্বক সম্পত্তি আদায় করে আনা হইলে, দস্যুতা করে আনা হইলে, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করে আনা হইলে এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ফলে কোনো সম্পত্তি দখলে আনলে, এই 5 ভাবে আনা হইলে এই 5 প্রকার সম্পত্তি কিন্তু 5 প্রকার মালামালেই কিন্তু চোরাই মাল বলে গণ্য হবে। তাহলে ক নামক ব্যক্তি খ নামক ব্যক্তির কাছ থেকে দস্যুতা করে একটি স্বর্ণের চেইন নিজের দখলে রাখে। বোঝার চেষ্টা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্তকালে তল্লাশি করে ওই খ নামক ব্যক্তির নিকট থেকে অর্থাৎ সেই যে স্বর্ণের চেইনটি উদ্ধার করেন। দস্যুতা করে স্বর্ণের চেইনটা তার দখলে রেখেছিল। তাহলে এক্ষেত্রে উক্ত মালামালটি কি নামে অবহিত হবে? কি নামে অভিহিত হবে? এটা কি দস্যুতার মালামাল হবে? না, আমরা পড়েছি দস্যুতার মালামাল সেটাও চোরাই মাল বলে গণ্য হবে। তো সে 5টা বিষয় মনে রাখবেন। প্রতারণা, চিটিং, একজন আরেকজনকে ভুল বুঝাবে, প্রতারণার উদ্দেশ্যে, অসৎ উদ্দেশ্যে কিছু ভুল বুঝাবে যাতে সম্পত্তি প্রত্যার্পণ করতে বাধ্য করা যায় অথবা সম্পত্তি তাকে ভুল বুঝিয়ে নেওয়া যায়। বাইরে আমাদের ঝড় হচ্ছে, কারেন্ট চলে যেতে পারে। তাহলে প্রতারণার সংজ্ঞা 415, শাস্তি 417। অপরের রূপ ধারণ করে কেউ যদি প্রতারণা করে তাহলে সংজ্ঞা 416, শাস্তি 419। আর টাকা পয়সা নিয়ে, অর্থাৎ যেখানে লেনদেন হবে, প্রতারণাও হবে লেনদেনও হবে, প্রতারণাও হবে লেনদেনও হবে, সেখানে 420। আপনি টাকা ধার দিয়েছেন, আপনার টাকা ফেরত দিচ্ছে না, বিশ্বাস করে ধার দিয়েছেন, সেই বিশ্বাস ভঙ্গ করছে 406 ধারা, এবং প্রতারণা করে সেই টাকা ফেরত দিচ্ছে না, তাহলে তার সাথে আসবে 420 ধারা। এটা আমরা ডিটেলসে গত ক্লাসে বলেছি, তো এভাবে মনে রাখবেন। 425 ধারা অনিষ্ট, হার্ম, HARM, হার্ম। অনিষ্ট হচ্ছে যদি কোনো ব্যক্তি, অর্থাৎ একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তির কোনো কিছু লোকসান করলো বা ক্ষতি সাধন করার উদ্দেশ্যে কোনো সম্পত্তি নষ্ট করলো। রাস্তার পাশে আপনার একটা কলা গাছ আছে, আপনার কলা গাছে একসারা কলা হয়েছে, কলার ভারে কলা গাছটা একটু নুয়ে পড়ছে, ওর যে কলার যে পাতা, যে ডেগা, ওটাও কিন্তু একটু নুয়ে পড়ছে, যা হাত দিয়ে ছোঁয়া যায়। একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, হুদাই মানে খালি খালি শয়তানে লারে
ওই কলার ড্যাগাটা ধরে টান দিয়েছে, কলা গাছটা ভাঙ্গে পড়ে আছে। ও কিন্তু কলা নেওয়ার উদ্দেশ্যে না, এমনি হুদাই, মানে ওর শয়তানে লারে ইচ্ছা করছে টান দিয়ে ভাঙ্গে ফেলাই চলে গেছে। এখানে যে ব্যক্তি অনিষ্ট করে, মানে ক্ষতিটা করে, তার কোনো লাভ নাই। সবাই একটু অপেক্ষা করেন, কারেন্ট চলে গেছে। ঝড় বন্যা আমাদের জন্য ন্যাচারাল ডিজাস্টার, যেটা আমাদের স্বাভাবিক কাজকর্মকে ব্যাহত করে। তাহলে 425 অনিষ্ট, অনিষ্ট হচ্ছে যে অনিষ্ট করবে তার কোনো লাভ নাই, কিন্তু যার অনিষ্ট করা হবে তার ক্ষতি হবে। এখন এই অনিষ্ট করতে হইলে জ্ঞান থাকতে হবে। কেউ যদি অজ্ঞানে করে ফেলে সেটা অনিষ্ট হবে না। অনিষ্ট মানে একজনের খালি খালি ক্ষতি করা, কোনো উদ্দেশ্য ছাড়াই। অনিষ্টের সংজ্ঞা হচ্ছে 425, শাস্তি হচ্ছে 426। 50 টাকা পরিমাণ বা 50 টাকা থেকে উপরে যদি কোনো অনিষ্ট বা ক্ষতি করা হয় তার শাস্তি 427। একটা লোক একটা পুকুরে মাছ চাষ করে, তার একজন শত্রু আছে, সেই শত্রু রাতের বেলা পুকুরে এসে বিষ ঢেলে দিয়ে গেল। সকালবেলা দেখলো সব মাছগুলো মারা গেছে। এই ক্ষেত্রে এই যে মাছগুলো মারা গেছে, তাতে ওই লোকটার কোনো লাভ নাই যে বিষ ঢেলে দিল। অর্থাৎ যিনি অনিষ্ট করে, ক্ষতিটা করে, তার কোনো লাভ নাই এখানে। তা একটা পৈশাসিক আনন্দ, ইয়েস আমি তার ক্ষতি করছি। 50 টাকার উপরে, 50 টাকা থেকে উপরে যদি কোনো অনিষ্ট বা ক্ষতি করে তার শাস্তি 427। নর্মাল অনিষ্ট বা নর্মাল ক্ষতির শাস্তি 426। 50 টাকা থেকে উপরে যদি করে তার শাস্তি 427 ধারা। অনিষ্টর চ্যাপ্টার আমাদের শেষ। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পড়ব, 441 থেকে 462 পর্যন্ত। ভাবছি আমি একটা বড় ক্লাস নেব, দেখি কারেন্ট আসে কিনা। কেউ ক্লাস ছেড়ে যাবেন না, ঠিক আছে? কেউ ক্লাস ছেড়ে যাবেন না, আমরা একটা বড় ক্লাস করব আজকে। এখন কেউ যদি আপনার ঘরে আছে না, ঘরে আগুন লাগায়, গৃহ ঘর বাড়ি ইত্যাদিতে আগুন লাগায়, আগুন লাগাই যদি ক্ষতি করে তাহলে তার শাস্তি 436। ঘরে আগুন লাগায়, কাচারি ঘরে আগুন লাগায়, খড়কুটার যে মেই আছে, বরিশালের ভাষায় বলে মেই, অর্থাৎ খড়কুটা দিয়ে গরুর খাবার যেগুলা, এই মেইতেও যদি আগুন দেয় তাহলে কি হবে? 436। আগুন লাগাইলে, আগুন লাগাইয়া ক্ষতি করলে 436। অনিষ্ট অর্থাৎ ক্ষতির, অনিষ্ট মানেই ক্ষতি করা, সংজ্ঞা 425, শাস্তি 426। 50 টাকা থেকে উপরে যদি ক্ষতি করে তাহলে 427। আর যদি গৃহ ঘরবাড়ি ইত্যাদিতে আগুন লাগাইয়া ক্ষতি করে তাহলে 436। অনিষ্টর চ্যাপ্টার আমাদের শেষ। এখান থেকে একটা এমসিকিউ থাকতে পারে, লিখিত প্রশ্ন আসবে না। ক্লাস কি চলবে নাকি বন্ধ করে দেব? সবাই কি বলেন? ক্লাস কি ভালো লাগে?
ক্লাস কি চলবে নাকি বন্ধ করে দিব? পড়ালেখার ক্ষেত্রে কোনো অজুহাত দাঁড় করানো যাবে না। আপনি যদি প্রমোশন পেতে চান, পড়ালেখার ক্ষেত্রে কোনো অজুহাত দাঁড় করানো যাবে না। এখন 441 থেকে 462, এবার একটু প্রবেশ, এন্ট্রি নেব আমরা। এন্ট্রি নেব আমরা, হাঁটা চলা করে প্রবেশ করব। এখন প্রবেশ মানে কোথাও ঢোকা, ঢুকে পড়া, কোথাও প্রবেশ করা, কোথাও এন্ট্রি নেওয়া, কোথাও ঢুকে পড়া। আচ্ছা, আপনি যেখানে মনে করেন পুলিশ লাইনে গেট দিয়ে আপনি ঢোকেন বের হন, আপনার বাসায় আপনি ঢোকেন বের হন, আপনার আত্মীয়র বাসায় আপনি ঢোকেন বের হন, কোনো সমস্যা নাই। আপনার পাশের বাসার যে ভাবির বাসায় আপনি ঢোকেন বের হন, কোনো অসুবিধা নাই। এখন এই যে প্রবেশ, নর্মাল প্রবেশ, আর একটা হচ্ছে অনধিকার প্রবেশ। বোঝার চেষ্টা করবেন, এটা শুধু এখানে বোঝার বিষয়, আর কিছু না। একটা হচ্ছে নর্মাল প্রবেশ, আর একটা হচ্ছে অনধিকার প্রবেশ। অনধিকার প্রবেশ কোনটা? অনধিকার মানে যেখানে প্রবেশ করার অধিকার আপনার নাই, সেখানে যদি আপনি প্রবেশ করেন তাহলে সেটা হবে কি? অনধিকার প্রবেশ। মানে আমার এখানে প্রবেশ করার অধিকার নাই। যে কোনো একজন সিভিল পাবলিক, সে যদি পুলিশ লাইনের গেট থেকে ঢুকতে চায় ভিতরে, তার কি অধিকার আছে? তখন তাকে চ্যালেঞ্জ করা হবে। সো যেখানে প্রবেশ করার অধিকার নাই, সেখানে যদি আপনি প্রবেশ করেন সেটা হবে অনধিকার প্রবেশ। তাহলে যেখানে প্রবেশ করার অধিকার আপনার নাই, সেখানে যদি প্রবেশ করেন তাহলে সেটা হবে অনধিকার প্রবেশ। এবারে আপনি যদি অপরাধ করার জন্য কোথাও প্রবেশ করেন, যেখানে প্রবেশ করার অধিকার আপনার নাই, সেখানে যদি অপরাধ করার উদ্দেশ্যে প্রবেশ করেন তাহলে হয়ে যাবে অপরাধমূলক অনধিকার প্রবেশ। অপরাধমূলক অনধিকার প্রবেশ। তাহলে অপরাধমূলক অনধিকার প্রবেশটা কি বুঝতে পারছেন? অপরাধ করার উদ্দেশ্যে আপনি যদি এমন, অর্থাৎ কোনো ব্যক্তি যদি অপরাধ করার উদ্দেশ্যে এমন কোনো জায়গায় প্রবেশ করে যেখানে প্রবেশের অধিকার তার নাই, তাহলে উক্ত ব্যক্তি অপরাধমূলক অনধিকার প্রবেশ করেছে বলে গণ্য হবে। জাস্ট একটু বোঝার চেষ্টা করেন। এই লোকটার এখানে প্রবেশ করার অধিকার নাই এবং এই লোকটা অপরাধ করার উদ্দেশ্যে প্রবেশ করছে, তাহলে অপরাধমূলক অনধিকার প্রবেশ। এখন এই যে অপরাধমূলক অনধিকার প্রবেশ, এটা যে কোনো, মনে করেন একটা কনসার্ট হচ্ছে অথবা একটা ভিআইপি আসছে, চারপাশ থেকে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, আপনি তো সেখানে প্রবেশ করা যাবে না, আপনি সেখানে ঢুকলেন। তাহলে খোলা জায়গায় ঢোকা যায়, আবার গৃহেও প্রবেশ করা যায়, ঘরের মধ্যেও ঢোকা যায়। আপনি চেনেন না, জানেন না, এক বাসায় রাত্রিবেলা হঠাৎ অথবা দিনের বেলা আপনার সেখানে প্রবেশ করার অনুমতি নাই, আপনি সেখানে ঢুকে যাচ্ছেন। কোনো গৃহে, এমন একটা গৃহে আপনি যাচ্ছেন, ঢুকে যাচ্ছেন যেখানে ওই গৃহে যাওয়ার অধিকার আপনার নাই, তাহলে সেটা কি হবে? অনধিকার গৃহ প্রবেশ।
442 ধারাটা সবাই দেখেন। 442-এর শেষে 2, 4-4-2 আছে, তাই 2টা ওয়ার্ড হবে। অনধিকার গৃহপ্রবেশ, অর্থাৎ যে গৃহে প্রবেশ করার অধিকার আপনার নাই সেখানে যদি আপনি প্রবেশ করেন, অনধিকার গৃহপ্রবেশ। এবার 443-এর শেষে কত? 3, 42-এর শেষে 2, তাই ওখানে কথা হবে 2টা, অনধিকার গৃহপ্রবেশ। এবার 443-এর শেষে আছে 3, তো ওখানে হবে সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ। যাদের কাছে বই আছে মিলান। 443-এর শেষে 3, তাই হবে 3টা ওয়ার্ড, মানে শব্দ হবে সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ। অর্থাৎ সংগোপনে মানে চুপি চুপি আপনি এমন একটা বাড়িতে প্রবেশ করতেছেন যেখানে প্রথমত আপনার প্রবেশ করার অধিকার তো নাই, এবং আপনি এমনভাবে প্রবেশ করতেছেন যাতে মালিক টেরই না পায়, অর্থাৎ মালিক যাতে টের না পায় সেইভাবে প্রবেশ করলে 443-এর 3 সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ। এবার 444-এর শেষে কত? 4, তাহলে এখানে কথা হবে 4টা, রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ। যাদের কাছে বই আছে মিলান। 44-এর শেষে 4, কথা হবে 4টা, রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ। রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ। তাহলে 43-এ মনে করেন দিনের বেলায় ঢুকছে, তাই ওটা আর লেখে নাই, সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ দিনের বেলায়। আর এবার 44-এ উল্লেখ করে দিয়েছে রাত্রিবেলায়, যে ব্যক্তি রাত্রিবেলায়, অনেকে পরকীয়ার সম্পর্ক আছে, রাত্রিবেলায় চুপি চুপি তার প্রেমিক অথবা প্রেমিকার কাছে যায়, হঠাৎ যদি তার জামাই ধরে ফেলে তখন কিন্তু এই 444 রাত্রিবেলায়, অর্থাৎ একটা ব্যক্তি রাত্রিবেলায় এমন একটা ঘরে প্রবেশ করতেছে চুপি চুপি যেখানে প্রবেশের অধিকার তার নাই। অর্থাৎ রাত্রিবেলায় যে চুরিগুলো হয় সেখানে কিন্তু এই 44-এর অনুযায়ী শাস্তি আসবে, আমরা একটু পরে দেখব। তাহলে আমরা 43 থেকে পড়ব, 41-42 দরকার নাই। 43, 44, 45, 46। 43-এর শেষে 3, তাই কথা হবে 3টা, সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ। 44-এর শেষে 4, তাই কথা হবে 4টা, রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ। এগুলো কিন্তু সব সংজ্ঞা, একদম 46 পর্যন্ত সব সংজ্ঞা, তারপর 47 থেকে শাস্তি শুরু। 41, 42, 43, 44, 45, 46 সব হচ্ছে সংজ্ঞা, কাকে বলে। 46 পর্যন্ত সংজ্ঞা, 47 থেকে শাস্তি শুরু। তাহলে এটা আমরা পাইলাম। এখন 445, অপথে গৃহপ্রবেশ। অপথে অর্থাৎ যে পথ দিয়ে গৃহপ্রবেশ করা উচিত না সেই পথ দিয়ে যদি গৃহপ্রবেশ করেন। 6 ধরনের অর্থাৎ 6 ভাবে যদি কোনো ব্যক্তি কোনো গৃহে প্রবেশ করে তাহলে সেটা অপথে গৃহপ্রবেশ হবে। এই 445 ধারা আমাদের মুখস্থ করতে হবে। সবাই 445 ধারার প্রতি একটু মনোযোগী হন। অপথে গৃহপ্রবেশ, কেউ যদি নিম্নোক্ত 6 ভাবে যদি কোনো গৃহে প্রবেশ করে তাহলে সেটা অপথে গৃহপ্রবেশ। অপথে কি? অপথে মানে হচ্ছে নর্মাল যে পথ সেই পথ দিয়ে না ঢুকে যদি অন্য কোনোভাবে
ঢোকে সেটা হচ্ছে অপথ, অর্থাৎ নর্মাল পথের বাইরে, স্বাভাবিক পথের উল্টো, অপথে। তাহলে অপথে গৃহপ্রবেশের মাধ্যম কয়টা? সবাই একটু কমেন্ট করেন তো, অপথে গৃহপ্রবেশের কয়টা মাধ্যম? দেখি কার কার মনে আছে। অপথে গৃহপ্রবেশের মাধ্যম কয়টি, অথবা কয়টি মাধ্যমে অপথে গৃহপ্রবেশ করা যায়? সবাই একটু কমেন্ট করেন। কয়টি মাধ্যমে অপথে গৃহপ্রবেশ করা যায়? কয়টি মাধ্যমে অপথে গৃহপ্রবেশ করা যায়? 6টি। এই 6টি কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। এখন এই 6টি কি কি আপনার মুখস্থ রাখতে হবে। প্রথম হচ্ছে, মনে করেন কেউ যদি শীত কেটে, অর্থাৎ মাটির ঘরে আগে শীত কেটে চুরি করা হইতো, শীত কেটে যদি, অর্থাৎ ডোয়ার ওখান থেকে মাটি খুঁড়ে যদি শীত কেটে যদি কেউ প্রবেশ করে, তাহলে শীত কেটে কি কেউ নর্মাল যারা ঘরে ঢোকে তারা কি সবাই তো দরজা দিয়েই ঢোকে? কেউ কি ডোয়ার ওইখানে মাটি খুঁজে তারপর ঢোকে? না। তাহলে এইটা কি নর্মাল পথ না, এটা হচ্ছে অপথ। 1 নাম্বার হচ্ছে কেউ যদি শীত কেটে প্রবেশ করে। 2 নাম্বার হচ্ছে কেউ যদি দেয়াল টপকাইয়া অথবা মই ব্যবহার করে বাড়ির মধ্যে ঢোকে। সবাই একটা গেট থাকে বাড়ির, সেই গেট দিয়ে নর্মালি প্রবেশ করে, কিন্তু এই লোক কি করছে, দেওয়াল টপকাইয়া অথবা মই অর্থাৎ বাসই দিয়ে উঠে বাড়ির মধ্যে ঢুকছে। তাহলে এটাও হবে। আর একটা হচ্ছে শীত কেটে, 2 নম্বর হচ্ছে দেওয়াল টপকাইয়া। এবারে 3 নম্বর হচ্ছে এমন পথ দিয়া বাড়িতে প্রবেশ করলো যে পথ খোলা, গৃহের মালিকের অভিপ্রেত নয়। মানেটা কি? অর্থাৎ এই বাড়িটার চারপাশে একটা বাউন্ডারি কল্পনা করবেন, পিছনে একটা গেট আছে, পিছনে যে দেয়াল দেয়া সেখানে একটা গেট আছে, যে গেটটা মালিক কখনো খোলে না, অর্থাৎ তার খোলার দরকার হয় না, খোলে না কখনো। সেই গেট খুলে যদি কেউ প্রবেশ করে, এবারে এমনভাবে যদি কেউ ঘরে প্রবেশ করে, অর্থাৎ পিছনের দরজায় মনে করেন একটা তালা দেওয়া আছে, সেই তালা যদি ভেঙে কেউ প্রবেশ করে, 4 নাম্বার। আর 5 নাম্বার হচ্ছে কেউ যদি জোর করে অপরাধমূলক বল প্রয়োগ করে বাড়ির মধ্যে ঢোকে অথবা ঘরের মধ্যে ঢোকে, জোর করে যদি ঘরের মধ্যে প্রবেশ করে। আর শেষে হয়েছে এমনভাবে ঢোকে যেখানে একটা কোনো কিছু গিট দেওয়া আছে বা বাঁধন আছে, সেই যদি গিট যদি খুলে প্রবেশ করে। তো একটা হচ্ছে শীত কেটে যদি কেউ প্রবেশ করে, একদম সংক্ষেপে লেখেন শীত কেটে। 2 নাম্বার হচ্ছে দেওয়াল টপকাইয়া বা মই দিয়ে। 3 নাম্বার হচ্ছে ওই যেখানে যে গেট অর্থাৎ যে স্থান মালিক খোলে না সেইখান থেকে যদি খুলে যদি গৃহে প্রবেশ করে। 4 নাম্বার হচ্ছে কোনো দরজার তালা ভেঙে যদি প্রবেশ করে। 5 নাম্বার হচ্ছে কেউ যদি অপরাধমূলক বল প্রয়োগ বা জোর করে প্রবেশ করে। 6 নাম্বার হচ্ছে কোনো গিট বা বাঁধন খুলে যদি ঘরে প্রবেশ করে। এই 6 ভাবে যদি কেউ কোনো গৃহে প্রবেশ করে তাহলে সেটা হবে অপথে গৃহপ্রবেশ, অর্থাৎ সঠিক পথে না, এটা হচ্ছে অপথে গৃহপ্রবেশ। তখন সেটা অপথে গৃহপ্রবেশ বলে গণ্য হবে। এখন
445। আর একটা ধারা আছে আমাদের 446। আমরা কি পড়ছিলাম? 446 পর্যন্ত আমাদের সংজ্ঞা, আর 47 থেকে আমাদের শাস্তি শুরু। তাহলে 445 ধারার যে 6টা মাধ্যম অপথে গৃহপ্রবেশের, এটা কিন্তু প্রত্যেকে আপনাদের মুখস্থ রাখতে হবে, প্রত্যেকে। 46 ধারা হচ্ছে রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশ। ধরেন 45 ধারাটা হচ্ছে দিনের বেলায়, আর 46 হচ্ছে রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশ। এই কয়ভাবেই যদি কেউ রাত্রবেলায় প্রবেশ করে তাহলে সে এই 46 ধারায় অপরাধ করেছে বলে গণ্য হবে। এখন আমরা একটা একটা ধারার শাস্তি 3 প্রকারে পড়ব। একটা শাস্তির ধারা, একটা অপরাধের শাস্তির ধারা হবে 3টা। যেমন আমাদের সাধারণ আঘাতের শাস্তির ধারা ছিল 2টা, 323, 324। গুরুতর আঘাতের শাস্তির ধারা ছিল 2টা, 325, 324। একটা কি? একটা খালি হাতে, একটা অস্ত্র দিয়ে। একটা খালি হাতে, একটা অস্ত্র দিয়ে। তেমনি আমরা পড়ব একটা অপরাধের জন্য 3টা শাস্তির ধারা। আমাদের কিছু সংখ্যা মিলাতে হবে। 443 এবং 445 এই দুইটা একসাথে। 443 এবং 445 একসাথে, 444 এবং 446 একসাথে, একটা বাদ দিয়ে একটা। 43-এর সাথে 45 আর 44-এর সাথে 46। তাহলে 43-এ কি বলছে? সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ। 43-এর শেষে 3, সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ। আর 45-এ বলা হয়েছে অপথে গৃহপ্রবেশ। এই দুইটা একসাথে মিলান। সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ অথবা অপথে গৃহপ্রবেশ যদি কেউ করে, তার শাস্তি অর্থাৎ 43 ধারার শাস্তি 453-তে 10 ধারা পরে। 43 ধারার শাস্তি 43 যোগ 45, এই দুইটার শাস্তি 453-তে। তাহলে কেউ যদি সংগোপনে অনধিকার অর্থাৎ চুপি চুপি যদি আপনার ঘরে কেউ প্রবেশ করে দিনের বেলায়, তাহলে তার শাস্তি 453। এবং এটা গেল একটা, আরো 2টা আছে। আরেকটা হচ্ছে কেউ যদি চুপি চুপি কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার জন্য আপনার ঘরে প্রবেশ করে। কারাদণ্ডে দণ্ডনীয়, মনে করেন আপনার ঘরে চুপি চুপি কেউ প্রবেশ করে আপনার মোবাইল ফোনটা চুরি করে নিয়ে গেল। তাহলে চুরিটা কি অপরাধ? একটা কারাদণ্ডে দণ্ডযোগ্য অপরাধ, কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ। তা এটা যদি কেউ দিনের বেলা এইভাবে হঠাৎ আপনার ঘরে ঢুকে আপনার মোবাইল ফোনটা নিয়ে, অর্থাৎ আপনার বাসায় ঢুকে দেখছে দরজা খোলা আছে, বাসায় ঢুকে মোবাইল ফোনটা নিয়ে আসতে চলে গেল, আপনি দেখেন নাই, তাই সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ অথবা অপথে গৃহপ্রবেশ,
নিচের ফ্লোরে অর্থাৎ নিচতলায় আপনার বাসা, কেউ আপনার বাসায় ঢুকে অথবা জানলার ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে আপনার সেই মোবাইল ফোনটা নিয়ে গেল। এক্ষেত্রে কি করছে, ওই যে অপথে গৃহপ্রবেশ, জানলা দিয়ে সে প্রবেশ করছে, এই জানলা দিয়ে তো কেউ ঘরে ঢোকে না স্বাভাবিকভাবে, তাহলে অপথে গৃহপ্রবেশ। 443 প্লাস 445 এই দুইটার শাস্তি হবে একসাথে মিলিয়ে 453তে শাস্তি। আর যদি কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে এই দুইভাবে গৃহপ্রবেশ করে তাহলে তার শাস্তি হচ্ছে 454। আর যদি আঘাত, আক্রমণ বা অবৈধ আটকের প্রস্তুতি সহকারে প্রবেশ করে, আপনার ঘরে কেউ চুপি চুপি সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ করতেছে এবং উনি প্রস্তুতি নিয়ে যাচ্ছে যে আপনি যদি তাকে ঠেকান তাহলে ওই সময় আপনাকে আঘাত করবে, আক্রমণ করবে, এই প্রস্তুতি নিয়ে যদি কেউ আপনার ঘরে অনধিকার প্রবেশ করে তাহলে তার শাস্তি 455। তাহলে 43 ধারার তিনটা শাস্তি, 53, 54, 55। একটা হচ্ছে নর্মাল শাস্তি, একটা হচ্ছে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে প্রবেশ করলে তার শাস্তি, একটা হচ্ছে আঘাত আক্রমণের উদ্দেশ্যে ঢুকলে তার শাস্তি। সেম 44 এবং 46। 44-এর শেষে ছিল 4, রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ। রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ। এবং 46-এ ছিল রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশ। এই দুইটা অপরাধ করার উদ্দেশ্যে কেউ যদি প্রবেশ করে তাহলে 44-এর শাস্তি হবে নর্মাল শাস্তি 456, আর কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে প্রবেশ করলে 457, আঘাত আক্রমণের উদ্দেশ্যে করলে 458। তাহলে 43-এর শাস্তিও তিন ধরনের, একটা নর্মাল শাস্তি, একটা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের উদ্দেশ্যে শাস্তি, আর একটা আঘাত আক্রমণের শাস্তি। যাদের কাছে বই আছে একটু মিলান। আবার 44 ধারার শাস্তিও তিনটা, একটা নর্মাল শাস্তি, একটা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের উদ্দেশ্যে শাস্তি, আর একটা হচ্ছে আঘাত আক্রমণের প্রস্তুতি নিয়ে যদি প্রবেশ করে তার শাস্তি। তাহলে 43, 45 এই দুইটার শাস্তি তিনটা, 53, 54, 55। আবার 44, 46-এর শাস্তি তিনটা, 56, 57, 58। সবার কাছে আমি একটা প্রশ্ন করি, আপনারা একটু অ্যান্সার করার চেষ্টা করেন, দেখি আপনারা কি বুঝছেন। সজল নামক এক যুবক রাত 11:30 এই প্রিন্স হৃদয় নামক এক ধনাঢ্য ব্যক্তির বাড়িতে, অর্থাৎ বাড়ির পিছনের গেট দিয়ে অথবা দেয়াল টপকে তার ঘরের ভিতরে ঢুকে তার একটি আইফোন এবং ড্রয়ারে থাকা কিছু নগদ টাকা নিয়ে চুরি করে বাড়ি থেকে বের হয়ে আসে। এক্ষেত্রে এই সজল নামক যুবকের শাস্তি কত ধারায় দেওয়া যাবে? রাত্র 11:30 দেয়াল টপকে বাড়িতে ঢুকে ঘরের ভিতরে ঢুকে আইফোন এবং নগদ টাকা চুরি করে এসে পালিয়ে যায়, তাহলে তার শাস্তিটা কত ধারায় হবে? দেখি আপনাদের এতদিনের কি পড়লেন, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করেন, আপনি যা পারেন। তাহলে আমরা বললাম 43 যোগ 45 ইকুয়াল টু 53, 54, 55। 44 যোগ 46 ইকুয়াল টু 56, 57, 58।
এখন 59 60, এখন আমরা পড়ব 59 ধারা এবং 60 ধারা। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করেন। তাহলে দিনের বেলায় যেগুলো, দিনের বেলায় যদি সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ করে তাহলে 3টে ধারায় শাস্তি হবে, হয় 53, 54, 55। আর রাতের বেলায় হবে, রাতের বেলায় করলেও 3টে ধারায় শাস্তি হবে, 56, 57, 58। শাস্তির ভেরিয়েশনটা আমাদের বুঝতে হবে। একটা হচ্ছে নর্মাল, একটা লোক শুধুমাত্র সংগোপনে চুপি চুপি অনধিকার গৃহপ্রবেশ করছে, কোনো চুরি টুরি করে নাই কিছু, শুধুমাত্র অনধিকার গৃহপ্রবেশ করছে। ঘরে ঢোকার পরেই আপনি তাকে জড়িয়ে ধরলেন বা ধরে ফেললেন, এই তো তোমার ধরছে, তুমি এখানে কেন আসছো, তোমার কাজটা কি, তোমার তো আসার অধিকার নাই এখানে। এই নর্মাল যদি প্রবেশ করে উইদাউট এনি অফেন্স, কোনো অপরাধ না করে শুধুমাত্র প্রবেশকালে যদি ধরা খায় তাহলে 453 দিনের বেলা নর্মাল শাস্তি 53। এবার যদি কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে প্রবেশ করে তাহলে 454, এবং আঘাত আক্রমণের প্রস্তুতি নিয়ে যদি করে তাহলে 455। আবার রাতের বেলায় যদি করে, নর্মাল শুধুমাত্র রাতের বেলা বাড়িতে ঢুকছে, ধরা খাইল 456, কোনো অপরাধ করে নাই, নর্মাল শাস্তি 456। এবারে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার জন্য প্রবেশ করে যদি, তখন কি আসবে 457, এবং আঘাত আক্রমণের প্রস্তুতি নিয়ে করলে 458। তাহলে আপনারা একটু দেখেন তো, আমার যে প্রশ্নটা ছিল, একটা লোক রাত্র 11:30, তাহলে এটা কি রাত্রিবেলায় কততে যাবে, 44-এ যাবে। রাত্রিবেলায় 44 শেষে 4, হুঁশ রাখেন প্লিজ। রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ 4টা, তাহলে রাত্রিবেলায় মানে 44, 44-এর শাস্তি কয়টা ধারায়, 3টা, হয় 56, 57, 58। তাহলে 11:30টায় প্রবেশ করছে, কি উদ্দেশ্যে প্রবেশ করছে, সে কিন্তু চুরি করছে। এই চুরিটা কি, এটা কারাদণ্ডে দণ্ডনীয়, বোঝার চেষ্টা করেন। তাহলে সে রাত্রবেলায় প্রবেশ করছে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের উদ্দেশ্যে, তাহলে আসবে কত, 457। এবং সে যে এই যে এখানে বলছে উদ্দেশ্যে যদি প্রবেশ করে, এবং আর যদি চুরিটা করে ফেলে তাহলে চুরির ধারা আসবে। এখানে বলছে কারাদণ্ডে দণ্ড, শুধু চুরির কথাই বলে নাই, যত কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ আছে যে কোনো একটা অপরাধ যদি করার উদ্দেশ্যে প্রবেশ করে তাহলে আসবে 457, এবং ওই অপরাধটা যদি ওখানে ঢুকে করে তাহলে ওই অপরাধের জন্য নির্ধারিত শাস্তি আসবে। তাহলে এখানের প্রশ্নটার উত্তর হবে, যেহেতু সে রাত্রিবেলায় এইভাবে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ, অর্থাৎ চুরি করছে, যেহেতু চুরি কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে প্রবেশ করছে 457, এবং যেহেতু সে বাসগৃহ থেকে চুরি করছে, বাড়ি থেকে, ঘরের ভিতর থেকে, তাই তার সাথে আসবে 380। 380 ধারায় কি আছে, আবদ্ধ স্থান থেকে বা বাসগৃহ থেকে চুরি। তাহলে অ্যান্সারটা একজনে লেখেন 457/380, যে কোনো একজনে লেখেন। বোঝা গেছে? এভাবে একটু হুঁশ রাখেন। প্রথম দিন পড়াইয়া সাথে সাথে প্রশ্ন করলে অনেকে হয়তো পারবেন না,
একটু বোঝার চেষ্টা করেন। আমি আরো 2-1টা প্রশ্ন করবো, আপনাকে ক্লিয়ার করতে হবে। তাহলে চুরি করতে ঢুকছে মানে এটা একটা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ। তাই শুধু যদি প্রবেশ করত তাহলে ধরা খাইলে 456 রাতের বেলায়, আর দিনের বেলায় প্রবেশ করলে 453। রাতের বেলায়, দিনে প্রবেশ করলে 453, রাতে প্রবেশ করলে 456। তাই কারাদণ্ডযোগ্য অপরাধ করার উদ্দেশ্যে দিনে প্রবেশ করলে 454, আর যদি রাতে প্রবেশ করে 457। আর একটা হচ্ছে দিনের বেলা যদি আঘাত আক্রমণের প্রস্তুতি লই প্রবেশ করে 455, আর এদিকে আছে 458। আমি একটা লাস্ট প্রশ্ন করি এইখান থেকে, দেখি আপনারা কি বোঝেন। এই যে ধ্রুবরাজ নামক এক ব্যক্তি, তার প্রতিবেশী মিজান নামক এক শত্রু, তার একজন শত্রু আছে। এই শত্রুর সাথে গতকাল বাজারে বসে তার একটা কথা কাটাকাটি হয়। এই মিজান ধ্রুবরাজকে অনেক অপমান করে। ধ্রুবরাজ এই অপমান ওই সময় সহ্য করে চুপ করে বাড়ি আসে। এরপর সে একটা টার্গেট নেয় যে আমি ওর বাড়িতে ঢুকে ওকে মেরে তারপর আসব, ওর পরিবারের লোকজনের সামনে ওকে আমি গালে চর মেরে তারপর চলে আসব। এইটুকু ব্যাখ্যা। এখন আমাদের মূল প্রশ্ন, ধ্রুবরাজ তার শত্রু প্রতিবেশী মিজান সাহেবের বাড়িতে ঢুকে, অর্থাৎ বাড়িতে দুপুরবেলা অনধিকার প্রবেশ করে মিজান সাহেবের ঘরে ঢুকে তার পরিবারের লোকজনের সামনে তার 2 গালে 2টি চর মেরে আবার চলে আসে। বাড়ির ভিতরে ঢুকে দুপুরবেলা বাড়ির ভিতর ঢুকে, ঘরের ভিতর ঢুকে পরিবারের লোকজনের সামনে 2 গালে 2টি চর মেরে চলে আসে। এক্ষেত্রে ধ্রুবরাজের অপরাধ ব্যাখ্যা করুন। তাহলে ধ্রুবরাজ দাদা বলেন তো, আপনার শাস্তি কত ধারায় দেওয়া যেতে পারে? আপনি দুপুরের সময় অন্য একজনের বাড়িতে ঢুকে তার পরিবারের লোকজনের সামনে ঘরে ঢুকে 2 গালে 2টি চর মেরে চলে আসলেন। তাহলে দিনের বেলায় শাস্তির ধারা কয়টা? 3টা, হয় 53, 54, 55। রাত্রিবেলায় শাস্তির ধারা কয়টা? এই দিনের বেলার শাস্তির পর থেকে আবার রাত্রি শুরু। তাই দিনের বেলায় গেল কত? 53, 54, 55। এবার 55-র পর থেকে রাত্রি শুরু হবে, 56, 57, 58। এই 3টা অপরাধের শাস্তির ভেরিয়েশনটা একটু বোঝেন। প্রথমটা নর্মাল শাস্তি, তুই ঢোকছো কেন এর মধ্যে, তোর তো ঢোকার ওদিকে, তুই ঢোকছো কেন সেইটা বল। তুই ঢোকছো তার মানে প্রথম ধারাই তোর শাস্তি। তা দিনে ঢুকলে 53 ধারা, শুধু ঢুকছে আর কিচ্ছু করে নাই। রাতে ঢুকলে 56। এখন আবার যদি কোনো কারাদণ্ডে অপরাধ করার উদ্দেশ্যে ঢোকে তাহলে 454 দিনের বেলায়, আবার রাত্রে ঢুকলে 457। আঘাত আক্রমণের প্রস্তুতি লই ঢুকলে দিনের বেলায় ঢুকলে 455, রাতের বেলায় 458। অ্যান্সার কেউ করতে পারতেছেন না, খুবই দুঃখজনক। তাহলে আমি বলছিলাম দুপুর বেলা মানে কি, এটা দিন। দিনের বেলায় কেন ঢুকছে সে? আঘাত আক্রমণ করার জন্য, আঘাত করার জন্য। আঘাত আক্রমণের ধারা কোনটা? দিনের বেলায় হচ্ছে 53, 54, 55, লাস্টেরটা 55। আবার রাতের বেলায় হচ্ছে 56, 57, 58। তাহলে দিনের বেলায় হচ্ছে 53, 54, 55। এই 55টা হচ্ছে আঘাত আক্রমণের।
তাহলে ধ্রুবরাজ তিনি দুপুর বেলা ঢুকছে দিনের বেলায়, কি উদ্দেশ্যে? আঘাত আক্রমণ। তাহলে 455 ধারা আসবে। এবং সে যে গিয়ে গালে চর মারছে, এটা কি সাধারণ আঘাত না গুরুতর আঘাত? যেহেতু সাধারণ আঘাত, কি দিয়ে চর মারছে? হাত দিয়ে, তাহলে 323। একজনের অ্যান্সারটা লেখেন 455/323। সবাই একটু বলেন তো, এই যে 6টা ধারা আপনারা বোঝা যাচ্ছে কিনা সবাই একটু বলেন তো, নাকি কোনো ক্রিটিক্যাল কিছু আছে বা অন্য কোনোভাবে বোঝানো লাগবে কিনা? প্রিন্স হৃদয়, তুমি কি বুঝতে পারছো যে এখানে 455 কেন আসলো এবং 323 কেন আসলো? আর এই কাজটাই যদি রাত্রেবেলা করে, আঘাত আক্রমণের ক্ষেত্রে রাত্রিবেলার শাস্তি কোনটা? 458 চলে আসবে, তার সাথে 323। দিনের বেলায় 3টা শাস্তির ধারা, 53, 54, 55। 53তে নর্মাল ঢুকলে শাস্তি, 54তে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে ঢুকলে শাস্তি, 55তে আঘাত আক্রমণের উদ্দেশ্যে ঢুকলে শাস্তি। দিনের বেলায় 53, 54, 55 একই রকমের 3টা ভেরিয়েশনের শাস্তি। রাতের বেলায় 56, 57, 58। তো ধ্রুবরাজ ইনি যদি এই কাজটা রাত্রিবেলায় করে, তাহলে আসবে 458/323। সবাই কি মোটামুটি বুঝছেন এই বিষয়টা? সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ প্রিন্স হৃদয়, তোমার লেখা ঠিক আছে। এটা হচ্ছে আপনারা শুধু একটা ধারা দিবেন না, যেমন 455 একটা ধারা দিবেন না। এটা হচ্ছে আঘাত আক্রমণের উদ্দেশ্যে ঢুকছে, কিন্তু ঢুকে যদি আঘাত আক্রমণটা করে, তাহলে সেই আঘাত আক্রমণের শাস্তির ধারা আসবে। আঘাত করছে, তাহলে আঘাতের এটা সাধারণ আঘাত না গুরুতর আঘাত, সেই শাস্তির ধারাটা আসবে। কেউ কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের উদ্দেশ্যে বাড়িতে ঢুকছে, যদি দিনের বেলায় ঢোকে তাহলে 454। ঢুকে যদি ওই অপরাধটা করে ফেলে, চুরি করে ফেলে, তাহলে ওই বাসগৃহ থেকে চুরি 380 দিতে হবে। আশা করি একটু একটু বুঝছেন, রিভিশন দিবেন, বইয়ের সাথে মিলাবেন, তাহলে এটা ক্লিয়ার হবে। ছোট ছোট আর 2টা ধারা আছে, 459, 460, 459, 460। 459 দিনের বেলায় যদি মনে করেন একটা লোক আপনার বাড়িতে, অচেনা একটা লোক আপনার বাড়িতে অনধিকার প্রবেশ, অর্থাৎ আপনার বাড়িতে এসে ঘরে ঢুকে যাচ্ছে, এই আপনাকে দাঁড়ান দাঁড়ান, কি মাস্ক টাক্স পরে একদম চোরের মতো আইয়ে ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে, আপনি চেনে নাই না, কোনো কথা নাই বার্তা নাই, একদম ঘরের ভিতরে ঢুকে কোথায় কি, আপনি তাকে বাধা দিলেন, স্টপ হিয়ার, হু আর ইউ। তখন আপনাকে সে আঘাত করলো। এই দিনের বেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ বা অপথে গৃহপ্রবেশ করাকালে যদি আপনি তাকে বাধা দেন, তখন যদি আপনাকে সে গুরুতর আঘাত করে, তাহলে তার শাস্তি হবে 459। দিনের বেলায়
এইভাবে সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ বা অপথে গৃহপ্রবেশ করতেছে কেউ, আপনি গৃহের মালিক যদি বাধা দেন, আপনাকে যদি সে গুরুতর আঘাত করে, তাহলে 459 ধারায় শাস্তি দিনের বেলায়, অথবা গুরুতর আঘাতের উদ্যোগ করে, চেষ্টা করে, দিনের বেলায় 459। আর রাত্রিবেলা 460 দ্বারা হচ্ছে রাত্রিবেলা যদি মনে করেন শীত কেটে চোরেরা ঢুকতেছে শীতেল চুরিতে, রাত্রিবেলায় সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশকালে, রাত্রেবেলা আপনি টের পাচ্ছেন আপনার ঘরে কেউ শীত কাটতেছে, ঢুকতেছে, অথবা আপনার পিছনের দরজার তালা ভেঙে কেউ ঢুকতেছে, তখন আপনি গেলেন, তখন যদি আপনাকে কেউ মেরে ফেলে অথবা যদি গুরুতর আঘাত প্রদান করে, তাহলে ওই পার্টিতে যতজন ছিল সবাই দোষী হবে 460 ধারায়। 459 পাইলাম, দিনের বেলায় প্রবেশকালে যদি আপনাকে শুধুমাত্র গুরুতর আঘাত করে, তাহলে 459। আর রাত্রিবেলায় 460 বলছে যদি আপনাকে কেউ মৃত্যু ঘটায় অথবা গুরুতর আঘাত করে, তাহলে সবাই দোষী হবে, এই অপরাধে সবাই দোষী হবে। অর্থাৎ এখানে বলছে একজনে যদি আপনাকে মৃত্যু ঘটায় বা গুরুতর জখম করে, গুরুতর আঘাত করে, তাহলে পার্টিতে যতজন ছিল সবাই দোষী হবে। অর্থাৎ মিলিতভাবে জড়িত সকল ব্যক্তি দণ্ডনীয় হবে। 460 ধারা যাদের বই আছে, আমি যেভাবে শর্টকাটে বললাম, আপনি একা একা বই পড়লে বুঝবেন না, আমার কথাটা মনে রাখেন, তারপর বইটা দেখেন, আপনার ইজি হয়ে যাবে। তাহলে দিন আগে, সারা দিনের পরে আসে রাত, তাই 459-60 আগে কে? 459 আগে, তাই 59 দিনের কাজটা আমরা সেরে ফেলবো আগে আগে। এবার সারাদিন পর রাত আসবে, রাত আসবে 459 পরে 460। এবার সংখ্যাভাবে মনে রাখবেন। তাহলে 459 দিনের বেলা কেউ গোপনে আপনার বাড়িতে ঢুকতেছে বা অপথে পিছন দিয়ে বা যে কোনোভাবে ঢুকতেছে, ঢুকে যদি আপনাকে কেউ গুরুতর আঘাত করে, তার শাস্তি 459। আর 460 রাতের বেলা সঙ্গোপনে যদি আপনার গৃহে প্রবেশ করে বা শীত কেটে প্রবেশ করে বা অপথে প্রবেশ করে, এই প্রবেশকালে আপনি টের পাইলেন প্রবেশ করে, আপনি তাদের বাধা দিতে গেলেন, তখন যদি তারা আপনাকে, এই পার্টির যে কোনো একজন যদি আপনাকে মেরে ফেলে অথবা গুরুতর আঘাত প্রদান করে, তাহলে এখানে বলছে পার্টির সবাই সমানভাবে, অর্থাৎ এই অপরাধে সবাই দণ্ডনীয় হবে। 459-60। তাহলে দিন হচ্ছে আগে, রাত হচ্ছে পরে। দেখেন 443 যে শাস্তি 3টে ধারা, 53, 54, 55, এক্ষেত্রেও দিনের ধারাগুলোর শাস্তি আগে আর রাতের শাস্তিগুলো পরে, 56, 57, 58। আবার 459-60 এখানে দিনে অপরাধটা আগে 459 এবং রাত্রবেলা যদি করে কেউ, তাহলে সেটা 460। এভাবে মনে রাখতে পারেন, দুই একবার রিভিশন দিবেন। এই ক্লাসটা একটু খটকা মনে হতে পারে। রফিক, শফিক, জব্বার 3 বন্ধু, রফিক, শফিক, জব্বার 3 বন্ধু বেল্লাল হোসেনের বাড়িতে কি করতে গেল? সিধেল চুরির উদ্দেশ্যে বাড়ির পিছন থেকে অথবা দেওয়াল টপকাইয়া বাড়িতে প্রবেশ করলো
প্রবেশ করে শীত কেটে ঢোকার চেষ্টা করতেছে, তখন এই বেল্লাল হোসেন বাড়ির মালিক সে টের পেয়ে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলো। তখন রফিক শফিক জব্বারের একজন শফিক বেল্লালকে শাপল দিয়ে বাড়ি দিয়ে জায়গায় মেরে ফেলল। তাহলে এক্ষেত্রে তাদের অপরাধের দায়বদ্ধতা আলোচনা করুন। অপরাধের দায়বদ্ধতা আলোচনা করুন। তাহলে ব্যাপারটা হবে কি, এখানে একটা হত্যা হয়েছে, খুন, 302 আসবে কিনা? আসবে। 302 আসার পরে রফিক শফিক জব্বার, এখন খুনটা কে করলো? বাড়িটা দিল শফিক। এখন বাকি দুইজনে বলবে কি, আমরা তো বাড়ি দেই নাই, আমরা তো তাকে মেরে ফেলি নাই, আমরা তো জাস্ট নর্মাল শিথিল চুরি করতে গেছি, আমরা তো তাকে মারি নাই, ও হয়তো বেশি রাগ হয়ে মেরে ফেলছে, আমরা তো ওকে বলিও নাই যে তুই ওকে মেরে ফেলবি। তখন আদালত বলবে যে পেনাল কোড আইনের 460 ধারায় আছে, তোমরা এইরকম পরিস্থিতিতে যদি একজনে খুন করো তাহলে সবাই সমানভাবে দোষী হবা এই 460 ধারায়। তাহলে সবাই কি খুনের শাস্তি পেয়ে যাবে। সো এটা দুই একবার বই থেকে পড়বেন, আশা করি বুঝতে পারবেন। লাস্টের দুইটা ধারা এক লাইনের, একদম এক লাইনে, 461 462। আবদ্ধ পাত্র অসাধুভাবে ভেঙে ফেলা বা খুলে ফেলা। আবদ্ধ পাত্র সম্পত্তি ধারণকারী কোনো পাত্র অসাধু উদ্দেশ্যে ভেঙে ফেলা। অসাধু উদ্দেশ্যে ভেঙে ফেলা। আপনার গ্রামে ছোট একটা চায়ের দোকান আছে, আপনি একজন নেশাখোর, আপনার নেশার সময় হয়ে গেছে, টাকা নাই পকেটে, যে কোনো মূল্যে টাকা লাগবে। তখন এই চায়ের দোকানে গেলেন, চায়ের দোকানদার হচ্ছে একজন মুরব্বী চাচা, আজান দিয়েছে, উনি হিসু করার জন্য, উজু করার জন্য দোকান খোলা রেখেই চলে গেছে, একটু সাইডে চলে গেছে। আপনি কি করলেন, এই সুযোগে দোকানের ভিতর ঢুকে ক্যাশ বাক্স যেটা আছে, যেখানে টাকা থাকে, ক্যাশ বাক্সটা আপনি ভেঙে ফেললেন বা খুলে ফেললেন, কিন্তু খুলে আপনি কিছুই পাইলেন না। পান বা না পান সেটা পরে। তাহলে এই যে ক্যাশ বাক্সটা আপনি ভেঙে ফেললেন, এই ক্যাশ বাক্সে কি থাকে? টাকা থাকে। টাকাটা একটা সম্পত্তি, অস্থাবর সম্পত্তি। এই যে সম্পত্তি ধারণকারী কোনো পাত্র, এই ক্যাশ বাক্সটা আপনি ভেঙে ফেললেন, তাহলে এই ভেঙে ফেলা পর্যন্ত আপনার শাস্তি হবে 461। বোঝার চেষ্টা করেন। আপনি কি এই চাচার কোনো আত্মীয় না, কিছু না, এই ক্যাশ বাক্স ভাঙার অধিকার আপনার নাই, আপনি ভেঙে ফেললেন, তাহলে আপনার 461 ধারায় অপরাধ। এই ভেঙে যদি আবার টাকা চুরি করেন, তাহলে আবার ওই যে বাসগৃহ বা আবদ্ধ স্থান থেকে চুরির শাস্তি 380। কিন্তু এই ভেঙে ফেলা পর্যন্ত শাস্তি 461। তাহলে এইটা কেন দিল আইনে? মনে করেন এরকমই যে অমুক ব্যক্তি এই দোকানদারের অনুপস্থিতিতে দোকানে ঢুকে ক্যাশ বাক্স ভেঙে টাকা চুরি করলো, তাহলে আবদ্ধ স্থান থেকে 380 তো দেবেন। আবার এই যে সম্পত্তি ধারণকারী পাত্র ভাঙলেন, এটার জন্য আসবে এই 461 ধারা। তাহলে একজন আননোন ব্যক্তি, অচেনা, অথবা যার এই জিনিসটা ক্যাশ বাক্সটা ভাঙার অধিকার নাই, সে যদি ভাঙে 461, আর 462-তে সেম কাজ, কিন্তু রক্ষণাবেক্ষণের ভারপ্রাপ্ত ব্যক্তি
যদি এই কাজটা করে। কিরকম? একটা বড় মুদি দোকানদার, একটা বড় মুদি দোকান, সেখানে মালিক আছে এবং তার একজন কর্মচারী আছে। মালিক কোনো একটা কাজে অন্য কোথাও চলে গেল, এই কর্মচারীর উপরে ভারপ্রাপ্ত করে, অর্থাৎ তাকে দায়িত্ব দিয়ে ঠিকভাবে বেচা কেনা করো। তখন এই কর্মচারী এই ক্যাশ বাক্স, যেটা ক্যাশ বাক্সটাই ধরি, এই ক্যাশ বাক্সটার দায়িত্বে এখন আছে সে রক্ষণাবেক্ষণের দায়িত্বে। এই দায়িত্বে থেকে যদি সে এই ক্যাশ বাক্সটা ভাঙে, কোনো সম্পত্তি ধারণকারী কোনো পাত্র যদি অসাধু উদ্দেশ্যে ভাঙে, সে টাকা নেওয়ার উদ্দেশ্যেই মনে করেন ভাঙে, অর্থাৎ মালিকে এই ক্যাশ বাক্সের তালা দিয়ে রেখে গেছে, কিন্তু এই কর্মচারী যদি এখন এইটা ভাঙে, আপনার বাসায় একজন চাকর রাখছেন, এই চাকর রাগ হইয়া আপনার বাসা খোলা রেখে চলে গেছে। ভেঙে ফেলা বা উন্মুক্ত করা বা খোলা রাখা, এই প্রত্যেকটা বিষয় এই ধারা আসবে। তাহলে আপনারা একজন চাকর রাখছেন, সেই চাকর কি করলো? আপনার বাসা খোলা রেখে রাগ হয়ে চলে গেল। তাহলে 462, কারণ এই বাসার সে দায়িত্বপ্রাপ্ত ছিল রক্ষণাবেক্ষণের। আবার সে যদি কিছু চুরি করে নিয়ে যায়, তাহলে বাসগৃহ থেকে, অর্থাৎ কেরানি বা চাকর কর্তৃক চুরি 381। আবার তাকে বিশ্বাস করে কেরানি বা চাকর হিসেবে রাখা হয়েছিল, সে বিশ্বাস ভঙ্গ করে, চুরি করে বিশ্বাস ভঙ্গ করছে, ঘরের সম্পত্তি চুরি করছে এবং ঘরের দরজা খোলা রাখছে, 3টা। তাই চাকর বা কেরানি চুরি 381, বিশ্বাস ভঙ্গ করছে 408, চাকর বা কেরানি যখন অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে 408, আর এই যে খোলা রেখে গেছে 462। তাহলে 461, সম্পত্তি ধারণকারী কোনো পাত্র যদি কেউ অসাধু উদ্দেশ্যে ভেঙে ফেলা পর্যন্ত 461। আবার এই কাজটাই যদি রক্ষণাবেক্ষণের ভারপ্রাপ্ত ব্যক্তি যদি এই সেম কাজটা করে, তাহলে তার শাস্তি 462। অনেকে বলে আবদ্ধ স্থানে চুরি, এটা চুরি না, এটা অসৎ উদ্দেশ্যে এইটা ভেঙে ফেলা বা উন্মুক্ত করা। সবাই কি বুঝতে পারছেন 462 পর্যন্ত? তাহলে আপনার একজন বাসার গৃহকর্মী আপনার উপর রাগ করে, আপনি যখন অফিসে যান তার আগে তার সাথে ঝগড়া হয়েছে, সে চুপ করে বসেছিল যে মালিক যাবে তারপর আমি চলে যাব, তার সামনে দিয়ে গেলে হয়তো সে আমাকে রিকোয়েস্ট করবে আমি এই বাসায় থাকবো না, আমি রাগ হয়ে সে যাওয়ার পরেই আমি চলে যাব। তো মালিক চলে গেছে, এরপরে সে ভাবতেছে আচ্ছা আমি এত বছর কাজ করলাম, এই রাগ হয়ে চলে যাব, আর তো আর আসবো না, তাহলে আমি খালি হাতে যাব কেন, যা যা আছে আমি নিয়ে যাই, দামি দামি জিনিস। তাহলে সে রাগ হয়ে অস্থাবর সম্পত্তি চুরি করে নিয়ে গেল এবং যাওয়ার সময় দরজাটা খোলা রেখে গেল। তাহলে সে যে কেরানি বা চাকর হয়ে চুরি করলো 381, আবার সে যে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করলো, কেরানি বা চাকর অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করলে 408, এবং এই যে আবদ্ধ স্থান, ভারপ্রাপ্ত হয়ে আবদ্ধ স্থান খোলা রেখে গেল 462। একটা চোর একটা মোবাইলের দোকানে কি করলো, রাত্রবেলা একটা মোবাইলের দোকানে যে তালা দেওয়া থাকে ঝাঁপে, ওই তালা কেটে ঝাঁপ জাগাইয়া ঢুকে ভিতরের টোবাইলগুলো চুরি করে ঝাঁপ খোলা অবস্থায় রেখেই সে চলে গেল। চুরি যেহেতু করছে আবার ঝাঁপ লাগামো কেন, দরকার আছে, ঝাঁপ খোলা রেখেই চলে গেল।
তাহলে তার শাস্তিটা কি? সেই যে দোকানে ঢুকে কি করছে, রাত্রিবেলায় কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের উদ্দেশ্যে ঢুকছে, তাহলে 457। চুরি করার উদ্দেশ্যে রাত্রবেলা দোকানে ঢুকছে, এই দোকানে ঢোকার অধিকার তার ছিল না, অনধিকার গৃহপ্রবেশ করছে, তাহলে 457। এরপরে সে এই আবদ্ধ স্থানে চুরি করছে 380, আর শেষে যে ঝাপটা খুলে রেখে চলে গেছে 400 কত 461, কারণ এ তো এই দোকানের দায়িত্বে ছিল না, তাহলে তার ক্ষেত্রে আসবে 461। তাহলে এই পর্যন্ত কি আপনারা মোটামুটি মাথায় আসছে? সবাই একটু সর্বশেষ কমেন্ট করেন, মানে একটু হলেও বোঝা গেছে কিনা 462 পর্যন্ত। সবাই একটু কমেন্ট করেন প্লিজ, বুঝতে পারছেন কিনা বা কারো কোনো ধারায় সমস্যা আছে কিনা। তাহলে আমরা একটু রিভিশন দেই, লাস্ট রিভিশন। অনধিকার প্রবেশ, যেখানে প্রবেশ করার অধিকার আপনার নাই সেখানে প্রবেশ করলে অনধিকার প্রবেশ। আপনি যদি অপরাধ করার উদ্দেশ্যে, যেখানে প্রবেশ করার অধিকার নাই সেখানে যদি প্রবেশ করেন অপরাধ করার উদ্দেশ্যে, তাহলে হবে অপরাধমূলক অনধিকার প্রবেশ। এখন এই আইনের এই ধারাগুলো গৃহপ্রবেশকে কেন্দ্র করে বেশি বলা হয়েছে। 443 থেকে আমরা পড়ব 43-এর শেষে 3, তাই সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ, 3টা কথা। সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ মানে বোঝানো হয়েছে দিনের বেলা। আবার 44-এর শেষে 4, এখানে কথা থাকবে 4টা। রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ। 43-এ যে 3টা কথা ছিল ওই 3টা কথাই 44-এও থাকবে, তার সাথে প্রথমে রাত্রিবেলায় যুক্ত হবে। রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ। 445 অপথে গৃহপ্রবেশ, 6 ভাবে যদি কেউ গৃহপ্রবেশ করে তাহলে সেটা অপথে গৃহপ্রবেশ হবে। একটা হচ্ছে শীত কেটে যদি কেউ প্রবেশ করে, একটা হচ্ছে দেয়াল টপকাইয়ে বা মই দিয়ে যদি প্রবেশ করে, একটা হচ্ছে যে পথ বা বাড়ির মালিক খোলে না কখনো বা খোলা রাখে না সেই পথ দিয়ে যদি কেউ প্রবেশ করে, একটা হচ্ছে কোনো তালা ভেঙে যদি কেউ প্রবেশ করে, একটা হচ্ছে জোর করে বল প্রয়োগ করে যদি কেউ প্রবেশ করে, আর একটা হচ্ছে কোনো গিট বা বন্ধন খুলে যদি কেউ প্রবেশ করে। এই 6 প্রকারের প্রবেশ করলে অপথে গৃহপ্রবেশ। এখন 446 একই অপথে গৃহপ্রবেশ, রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশ, কারণ অপরাধ দিনে হতে পারে রাতে হতে পারে, তাই 2টা ভেরিয়েশন। 443 যোগ 445 ইকুয়াল টু শাস্তি 3টে ধারায় 53, 54, 55। 444 যোগ 446 ইকুয়াল টু 57, 58, 56, 57, 58। প্রিন্স হৃদয় তুমি একটু কমেন্টে লেখো 443 যোগ 445 ইকুয়াল টু 453, 54, 55, আর 444 যোগ 446 ইকুয়াল টু 56, 57, 58। তো একটা হচ্ছে নর্মাল, একটা ভেরিয়েশন হচ্ছে দিনের বেলার ক্ষেত্রে, একটা হচ্ছে রাত্রবেলার ক্ষেত্রে, এই শুধু পার্থক্য, আর কোনো পার্থক্য নাই, একই। তাহলে একটা নর্মাল প্রবেশ করলে 453, কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে প্রবেশ করলে 454,
আঘাত আক্রমণের প্রস্তুতি নিয়ে প্রবেশকালে 455 দিনের বেলায়। রাত্রিবেলায় সেম, নর্মালি প্রবেশ করলে ধরা খাইলে 456, কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে প্রবেশ করলে 457, আঘাত আক্রমণের উদ্দেশ্যে প্রবেশ করলে 457, 458, 459, 460, 59 আগে তাই দিন হচ্ছে আগে, 60 পরে তাই 60 হচ্ছে রাতের বিষয়টা। 459 ওই যে সংগোপনে অনধিকার গৃহপ্রবেশকালে দিনের বেলায় আপনি গৃহের মালিক বাধা দিলে যদি গৃহের মালিককে গুরুতর আঘাত করে তখন 459, আর 460 হচ্ছে রাত্রবেলা শিথিল চুরি করা কালে বা অপথে গৃহপ্রবেশকালে যদি পার্টির যে কোনো একজন যদি কোনো মৃত্যু ঘটায় বা গুরুতর আঘাত করে তাহলে সকলেই দণ্ডনীয় হবে 460। একটা বদ্ধ পাত্র বা একটা পাত্র যেটা সম্পত্তি ধারণ করে সেই পাত্রটা যদি অসাধু উদ্দেশ্যে ভেঙে ফেলে 461। আবার এই পাত্রটাই যদি এমন কেউ ভেঙে ফেলে যে এটার দায়িত্বে ছিল 462। এখন লাস্ট আমি 461-62 থেকে একটা প্রশ্ন করব, দেখি আপনারা কে পারেন, এটার অ্যান্সার দিয়ে সবাই যাবেন। মসজিদের সামনে দান বাক্স থাকে, আলমগীর নামে এক ব্যক্তি, তার বাড়ির পাশে একটা মসজিদ আছে, সেই মসজিদের সামনে দিয়ে যাচ্ছিল, হঠাৎ দেখতে পাচ্ছে মসজিদের পাশে যে দান বাক্সটা আছে, হঠাৎ তার মনে কুবুদ্ধি এলো যে এই দান বাক্সটা ভেঙে আমি সব টাকাগুলো নিয়ে যাব। খুবই ভালো কথা। এভাবে আপনি নিজেই প্রশ্ন তৈরি করতে পারবেন। আমি কিন্তু এটা বানাইতেছি, প্রশ্নগুলো এভাবেই হবে। আলমগীর নামক এক ব্যক্তি তার বাড়ির পাশে মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় মসজিদের পাশে যে দান বাক্সটা দেখে তার মনে একটা অসৎ উদ্দেশ্য উদয় হলো। সে ভাবলো এই দান বাক্স ভেঙে আমি সব টাকা নিয়ে যাব। কিন্তু আলমগীর জানে না যে এই দান বাক্সটা গতকাল ভাঙা হয়েছিল, যত টাকা ছিল সবাই হুজুররা মিলে, মসজিদ কমিটি মিলে সেটা গুনে নিয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু দান বাক্সে কোনো টাকা নাই, আলমগীর কিন্তু জানে না। সে তো জানে টাকা আছে। এখন হঠাৎ তার মনে উদয় হলো এবং সে ওই দান বাক্সটা ভেঙে ফেলল। এক্ষেত্রে আলমগীরের শাস্তিটা কত দ্বারায় হতে পারে? প্রশ্নটা নর্মাল হয়ে গেছে। শিট, এটা তো আপনারা পারবেন। তাহলে এই যে অসাধু উদ্দেশ্যে একটা পাত্র অর্থাৎ সম্পত্তি ধারণকারী পাত্র শুধুমাত্র যদি ভেঙে ফেলে, এখানেই যদি প্রশ্নের স্টপ হয় তাহলে 461, 461। কিন্তু দান বাক্স ভেঙে ফেলার পর এর মধ্যে টাকা পাইছে, সেই টাকা যদি নিয়ে যায়, চুরি করে নেয়, তাহলে 461-র সাথে ওই চুরির ধারা শাস্তিও আসবে। আর কোনো রক্ষণাবেক্ষণের ভারপ্রাপ্ত ব্যক্তি যদি, মনে করেন রিপা আক্তার তার বাসায় একজন গৃহ পরিচারিকা রাখছে, সেই গৃহ পরিচারিকা বা গৃহকর্মী কি করলো, রিপা আক্তারের ঘরের স্বর্ণালঙ্কার নিয়ে কোথায় গেল, তার বাচ্চাকে ফেলে দরজা জানলা খুলে রেখে চলে গেল।
তাহলে এক্ষেত্রে তার শাস্তি হবে 381, 408, 462। এটা নিয়ে আর বোঝার কিছু নাই। সো থ্যাংক ইউ সো মাচ। অনেক সময় যারা থেকেছেন ক্লাসে, আমি মনে করি এরাই এই কয়জন লোকই আসলে পদোন্নতি পাওয়ার জন্য আপনার তীব্র আকাঙ্ক্ষা। এভাবেই দেখেন, বাংলাদেশে এই মুহূর্তে আমাদের পুলিশের পদোন্নতি পরীক্ষার জন্য 1 জানুয়ারি থেকে অনেক লোক পড়া শুরু করছিল। এভাবে প্রত্যেক স্যারের কাছেই যারা পড়ছে, শেষে কিন্তু অল্প কয়েকজন করে ছাত্র আছে। তো আপনারা হতাশ হবেন না। আমার এখানে 150+ স্টুডেন্ট ছিল, এখন খুবই হাতে গোনা কয়েকজন আছে। তার মানে এরা প্রমোশন চায় এবং এরাই কিন্তু প্রমোশন পাবে। তো যত যারাই পড়ে ওই কয়দিন পরে পড়া কিন্তু বাদ দিয়ে দেয়। এভাবে আপনাদের সুবিধা হবে কি, আপনারা কেউ হতাশ হয়েন না। এই যে 2400 র্যাঙ্ক দিয়ে দিল, তার মানে ব্রিলিয়ান্টরা কিন্তু র্যাঙ্ক পেয়ে গেছে। এখন যারা আছে অনেকেই প্রথমে পড়ছিল, এখন পড়তেছে না। আপনাদের ক্যান্ডিডেট কমবে, কম্পিটিশন একটু হলেও কম হবে। সো আপনার কিন্তু একটা লাকি চান্স হতে পারে, আপনার প্রমোশনটা কিন্তু হয়ে যেতে পারে। কোনো রকম পাস করেন, ঠিক আছে? সো এইভাবে আপনার পড়ালেখার প্রতি ভালোবাসা রাখেন। আর সম্মানে যদি কেউ না দিয়ে থাকেন, একটু সম্মানে দিয়েন, অল্প একটু প্লিজ। এই সম্মানে দিলে আপনার পড়ার প্রতি আগ্রহ বাড়বে, আমারও একটু উৎসাহ বাড়বে। সো থ্যাংক ইউ সো মাচ। আমাদের মেইন ফোকাস রাখতে হবে, আমরা যেটা পড়তেছি এটা যেন আমরা বুঝে পড়ি। আমাদের সিলেবাস কমপ্লিট করতে দেরি হয় হোক, আমরা দরকার হলে আগামী বছর র্যাঙ্ক পাবো, কিন্তু আমরা যেটা পড়তেছি এটা যেন আমাদের মাথায় থাকে। সবাইকে আবারও শুভেচ্ছা, আগামী ক্লাসে আমন্ত্রণ রইল। শুভরাত্রি।